স্বাগত জানাই মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলে। আগের আলোচনায় আমরা ১৩০টি প্রশ্নের মধ্যে ৫০টি প্রশ্নকে নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম ৫০টি প্রশ্ন। আজকে আমরা আলোচনা করব ৫১ থেকে ১৩০টি প্রশ্ন নিয়ে, অর্থাৎ বাদবাকি প্রশ্নগুলোকে নিয়ে আমরা জানব। এই প্রশ্নগুলি বিশেষভাবে সহায়ক হবে ইউজিসি নেট, টেট, ডাব্লিউবিসিএস, স্টেট পিএসসি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য। চলুন শুরু করি আজকের মূল আলোচনায় শ্রীকৃষ্ণ কীর্তন থেকে সম্ভাব্য ৮১টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। ৫১ নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। প্রশ্নটি বলা আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল কত? পঞ্চদশ শতাব্দী, চতুর্দশ শতাব্দী, ষোড়শ শতাব্দী এবং দ্বাদশ শতাব্দী। উত্তর হবে চতুর্দশ শতাব্দী। এরপর আমরা ৫২ নম্বর প্রশ্নটিতে যাব। ভাগবতের রাস কোন খণ্ডে দেখা যায়, বা ভাগবতের রাস কোন খণ্ডকে বলা হয়? ১. বৃন্দাবন খণ্ড, ২. গোকুল খণ্ড, ৩. মথুরা, ৪. নন্দগ্রাম। বৃন্দাবন খণ্ডকে ভাগবতের রাস বলা হয়। এরপর ৫৩ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী শুরু হয়েছে কোন ঋতুতে? এ. গ্রীষ্ম, বি. বসন্ত, সি. বর্ষা, ডি. শীত। বসন্ত ঋতুতে। ৫৪ নম্বর প্রশ্নটি এবার দেখব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী সমাপ্ত হয়েছে কোন ঋতুতে? এ. বর্ষা, বি. শীত, সি. শরৎ, ডি. গ্রীষ্ম। উত্তর হবে সি. শরৎ। এরপর আমরা ৫৫ নম্বর প্রশ্নটিতে যাব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সপ্তম খণ্ড কোনটি? বড়াই খণ্ড, এটা বড়াই হবে না, এটা বৃন্দাবন খণ্ড বা কোনো একটা খণ্ড হতো, এগুলো টাইপিং মিস্টেক হয়েছে। এর অ্যান্সার আসল হবে বৃন্দাবন খণ্ড। ঠিক আছে। দান খণ্ডের পদসংখ্যা কত? ১০২, ১১২, ১২২, ১৩২। অ্যান্সার হবে ১১২, বি। এরপর ৫৭ নম্বর প্রশ্নটি দেখুন। শ্রীকৃষ্ণ কীর্তনের নাম পরিবর্তন করে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামকরণের প্রস্তাব করেছিলেন কে? বসন্ত রঞ্জন রায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, নলিনীনাথ সেনগুপ্ত, সুকুমার সেন। অ্যান্সার হবে সি. নলিনীনাথ সেনগুপ্ত। এরপর ৫৮ নম্বর প্রশ্নটিতে আমরা যাব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে জয়দেবের গীত গোবিন্দের প্রভাব কোন খণ্ডে প্রতিফলিত হয়েছে? দান খণ্ড, জন্মখণ্ড, বৃন্দাবন খণ্ড ও রাধা বিরহ খণ্ড। এটা রাধা বিরহ হবে, টাইপ মিস্টেক। আর যমুনা খণ্ড। অ্যান্সার হবে বৃন্দাবন খণ্ড ও রাধা বিরহে জয়দেবের গীত গোবিন্দের ছায়া সুস্পষ্টভাবে পড়েছে। এরপর আমরা ৫৯ নম্বর প্রশ্নকে নিয়ে আলোচনা করব। কৃষ্ণ রাধার প্রেম তাম্বুল বিনিময়ের সঙ্গে সম্পর্কিত রচনা কোনটি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ, চণ্ডীদাস কীর্তন, চম্পা ও নাগকেশর, রাধারমণ কীর্তন। আবার বলছি প্রশ্নটি, কৃষ্ণ রাধার প্রেম তাম্বুল বিনিময়ের সঙ্গে সম্পর্কিত রচনা কোনটি? বা এইভাবেও কোশ্চেন আসতে পারে, কৃষ্ণ রাধাকে প্রণয় তাম্বুলের সঙ্গে যে ফুল ফাটিয়েছিল সেগুলি কোনগুলি? চম্পা এবং নাগকেশর। অ্যান্সার হবে। ৬০ নম্বর প্রশ্ন লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তনে কোন আঞ্চলিক উপভাষার বৈশিষ্ট্য প্রধানভাবে লক্ষ্য করা যায়? অনেকেই উত্তর করে আসেন এরকম প্রশ্ন এলে রাঢ়ী। অ্যাকচুয়াল উত্তর হবে ঝাড়খণ্ডী। ৬১ নম্বর প্রশ্ন দেখুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন রসের প্রাধান্য পাওয়া যায়? বীর রস, হাস্যরস, শৃঙ্গার রস, করুণ রস। একদম সোজা উত্তর, এটা শৃঙ্গার রস হবে। এরপর ৬২ নম্বর প্রশ্ন লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার অবতার হিসেবে কাকে ধরা হয়েছে? দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, পার্বতী। অ্যান্সার হবে সি, লক্ষ্মী। চলুন পরবর্তী প্রশ্নগুলোতে যাই। এরপর ৬৩ নম্বর প্রশ্ন দেখুন। শ্রীকৃষ্ণ কীর্তনে খণ্ডিত পদ ছাড়া সম্পূর্ণ পদ কটি? ৪১২, ৪১৫, ৪১৮, ৪২০। অ্যান্সার হবে ৪১৫। এরপর ৬৪ নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তনে সংস্কৃত শ্লোকের সংখ্যা কত? ১৫৯, ১৬১, ১৬৫, ১৭২। অ্যান্সার হবে ১৬১।
পুনরাবৃত্ত সংস্কৃত শ্লোকের সংখ্যা কত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভিতরে? 25, 28, 30, 32। অ্যান্সার হবে 28। এরপর 66 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি কোন গ্রন্থাগারে সংরক্ষিত ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে, বনবিষ্ণুপুরের রাজ গ্রন্থাগারে, এশিয়াটিক সোসাইটিতে? বনবিষ্ণুপুরের রাজ গ্রন্থাগারে। এরপর 67 নম্বর প্রশ্নটিতে যাব আমরা। চণ্ডীদাসের সাধন সঙ্গিনী কে ছিলেন? রামী, যশোদা, বড়াই, বসুহল দাসী? রামী অ্যান্সার হবে। 68 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। ললাট লিখিত খণ্ডন না যায়, এই প্রবাদটি কোন খণ্ডের অন্তর্গত? দানখণ্ড, জন্মখণ্ড, বৃন্দাবন খণ্ড এবং মথুরা খণ্ড? অ্যান্সার অবশ্যই হবে দানখণ্ড। এ তাম্বুল বিনিময়ের সময় রাধার বয়স কত? 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর? অ্যান্সার হবে 11 বছর। 70 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ ও রাধার পারস্পরিক কৌতুক প্রেম কোন খণ্ডে সূচিত হয়েছে? অ্যান্সার হবে বি, দান খণ্ডে। এরপর 71 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম অনন্ত, এ মত প্রকাশ করেছেন কে? দীনেশচন্দ্র সেন, বসন্তরঞ্জন রায়, সুখময় বন্দ্যোপাধ্যায়, নলিনীকান্ত ভট্টশালী? অ্যান্সার হবে সি, সুখময় বন্দ্যোপাধ্যায় নয়, এটির অ্যাকচুয়াল হবে টাইটেলটি মুখোপাধ্যায়। তাই প্রচুর মিস্টেক হয়েছে আজকের আলোচনায় তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে। এরপর আমরা 72 নম্বর প্রশ্নটিতে যাব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রাধা সর্বস্ব বলেছেন কে? দীনেশচন্দ্র সেন, শঙ্করী প্রসাদ বসু, সুকুমার সেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী? অ্যান্সার হবে বি, শঙ্করী প্রসাদ বসু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপিকাল কে রচনা করেছিলেন? বসন্তরঞ্জন রায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন, সুকুমার রায়? অর্থাৎ কোন সময়ের মধ্যে এটা লেখা হয়েছিল সেটা কে বার করেছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অ্যান্সার হবে। শ্রীকৃষ্ণ কীর্তনের মূল ছন্দ কি? অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান ছন্দ কোনটি? অক্ষরবৃত্ত, মিশ্রবৃত্ত, পয়ার এবং ত্রিপদী? অ্যান্সার হবে বি, মিশ্রবৃত্ত। অনেকে অ্যান্সার করে আসে এটিতে পয়ার, এটি রং অ্যান্সার। অ্যান্সার হবে মিশ্রবৃত্ত। এরপর আমরা 75 নম্বর প্রশ্নটিতে যাব। শ্রীকৃষ্ণ কীর্তনে পাহাড়িয়া রাগযুক্ত পদ সংখ্যা কত? পাহাড়িয়া রাগের মোট পদ সংখ্যা কত? আমরা জানি যে শ্রীকৃষ্ণ কীর্তনে সবচেয়ে পাহাড়িয়া রাগের বেশি পদ পাওয়া যায়, তাই এখানে অ্যান্সার হবে কোনটি? 57, 55, 60, 62? অ্যান্সার হবে 57। চণ্ডীদাস সম্বন্ধে প্রাচীন 4 জনের নাম কি? অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন যে সময় লেখা হয়েছিল এই সমসাময়িক সময়ে 4 জন চণ্ডীদাসের নাম পাওয়া যায়। এরা কে কে? এরা হচ্ছে বড়ু চণ্ডীদাস, তারপর দীন চণ্ডীদাস, তারপর অনন্ত চণ্ডীদাস, তারপর অনন্ত বড়ু চণ্ডীদাস। ঠিক আছে। এরপর 77 নম্বর প্রশ্ন লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার শাশুড়ির নাম কি? যশোদা, জটিলা দেবী, রামী, সুধা? অ্যান্সার হবে জটিলা দেবী। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার শ্বশুরের নাম কি? বৃক্ষগোপ, বসুহল দাস, যমুনা ক্ষেত্রী, ভৃগু? অ্যান্সার হবে বৃক্ষগোপ। এইখানে জেনে রাখা ভালো যে রাধার ভগ্নিপতির নাম হলো দুর্মদ। তাহলে এখানে রাধার পরিচিতদের মধ্যে 3 জনকার নাম এখানে পাচ্ছি। তার শাশুড়ির নাম জটিলা দেবী, শ্বশুরের নাম বৃক্ষগোপ, আর ভগ্নিপতির নাম দুর্মদ। এরপর আমরা 79 নম্বর প্রশ্নে যাব। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথির লেখা কটি হাতের? কটি হাতের লেখা শ্রীকৃষ্ণ কীর্তনের
পুঁথিতে পাওয়া গেছে? 3টি, 2টি, 1টি, 4টি? অ্যান্সার হবে 3টি। এটি উল্লেখ করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এরপর 80 নম্বরের প্রশ্নটিতে যান। পান নয়, অ্যান্সার এটা হবে কথাটা বন। বন পড়ে আগ বড়াই জগজনে জানি, মোর মন পড়ে যেহ্ন কুম্ভারের পণি। কোন খণ্ডে এটি রয়েছে? জন্মখণ্ড, দানখণ্ড, বংশীখণ্ড, বৃন্দাবন খণ্ড? অ্যান্সার বংশীখণ্ড। ঠিক আছে, বংশীখণ্ডে এটির রাধার একটি উক্তি। এই প্রশ্নটি থেকে আপনারা কি জানলেন? যে আমাদের ওই শ্রীকৃষ্ণ কীর্তনের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে বিভিন্ন খণ্ডের, সেই লাইনগুলোকে জানতে হবে এবং কাব্যটিকে খুব মন দিয়ে পড়তে হবে, তাহলেই কিন্তু এগুলো অ্যান্সার করা সম্ভব হবে। আমি এখানে শুধু কি টাইপের প্রশ্ন আসতে পারে সেই টাইপেরটাকে তুলে ধরেছি। এটাকেই আপনারা একেবারে বেদ বাক্য বলে মনে করবেন না। নিজেরা পড়াশোনা করবেন, সুন্দরভাবে প্রশ্নপত্র রেডি করবেন এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে আশা করি সব ধরনের প্রশ্নের উত্তর তাহলেই দিতে পারবে। এরপর আমরা 81 নম্বর প্রশ্নে যাব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যেখানে শেষ সেখানে বৈষ্ণব পদাবলীর শুরু, উক্তিটি কার? প্রমথনাথ বিশি, সুকুমার সেন, বসন্তরঞ্জন রায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী? অ্যান্সার প্রমথনাথ বিশি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কি টাইপের কাব্য? ধর্মীয়, নাট্যগীত, নৃতাত্ত্বিক, ঐতিহাসিক? অবশ্যই নাট্যগীত। এরপর আমরা পরবর্তী প্রশ্নগুলোতে যাব। এরপর 83 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কত বছরের ঘটনা বর্ণিত হয়েছে? 1 বছর, 1.5 বছর, 2.5 বছর, 3 বছর? অ্যান্সার হবে সি, 2.5 বছর। কে বলেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তনের লিপিকাল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ? ডক্টর সুকুমার সেন। ডক্টর সেন বলেছিলেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের লিপিকাল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ। এর পেছনে কতগুলো যুক্তি দেখিয়েছিলেন। এই যুক্তিটা আমি একেবারে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে যে প্রথম ক্লাসটা আলোচনা করেছি সেখানে বলেছি, গিয়ে ভিডিওতে দেখে আসতে পারেন কেন সুকুমার সেন শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ বলেছিলেন। এরপর আমরা 85 নম্বর প্রশ্নটিতে যাব। কেনা বাঁশি বায়ে বড়াই, কালিনী নই কুলে, এই উক্তি কোন খণ্ডে পাওয়া যায়? জন্মখণ্ড, বংশীখণ্ড, বৃন্দাবন খণ্ড, রাধা বিরহ খণ্ড? অ্যান্সার হবে বংশীখণ্ডে এই উক্তি পাওয়া যায়। এক কাজ করবেন আপনারা, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, রাধা বিরহ, বংশীখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়াদমন খণ্ড, এই কতকগুলো খণ্ডকে খুব ভালো করে পড়বেন। এই জায়গাগুলো থেকে বেশিরভাগ কোশ্চেন কিন্তু আসে। এরপর আমরা 86 নম্বর প্রশ্নটিতে যাব। আকুল শরীর মোর ব্যাকুল মন, এই পদটির রচয়িতা কে? বিদ্যাপতি চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, বসুহল দাসী, যমুনা ক্ষেত্রী? বড়ু চণ্ডীদাস। এখন আমরা 87 নম্বর প্রশ্নটি নিয়ে জানব। মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে প্রাচীনতম চণ্ডীদাস কে? বিদ্যাপতি চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, অনন্ত বিদ্যাপতি, দীন চণ্ডীদাস? বড়ু চণ্ডীদাস। বাসলি চরণে চণ্ডীদাস এ গান গাইলেন, এখানে বাসলি কে? দেবী দুর্গা, দেবী কালী, দেবী কাত্যায়নী, দেবী বিশালাক্ষী? অ্যান্সার হবে ডি, দেবী বিশালাক্ষী। কোন সাহিত্যটি প্রাক চৈতন্য যুগে রচিত হয়েছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটির অ্যান্সার হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এরপর 90 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডে রাধার হৃদয়ের চরম যাতনা প্রতিফলিত হয়েছে? রাধা বিরহ, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, বড়াই খণ্ড? অ্যান্সার হবে রাধা বিরহ। বড়াই রাধার কাছে কতবার শ্রীকৃষ্ণের প্রেম বার্তা নিয়ে গেছে? 4 বার, 5 বার, 6 বার, 3 বার? অ্যান্সার হবে 3 বার। এরপর শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডে রাধা সম্পূর্ণ ভগ্নমনা হয়ে কৃষ্ণকে আত্মসমর্পণ করেছেন? জন্মখণ্ড, বৃন্দাবন খণ্ড, বংশীখণ্ড, বড়াই খণ্ড? উত্তর হবে বংশীখণ্ড। এরপর আমরা 93 নাম্বার প্রশ্নটিতে যাব।
শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডে রাধা সমক্ষে কৃষ্ণকে পরাণপতি বলেছেন বা সবার কাছে পরাণপতি বলে স্বীকার করেছেন? উত্তর হবে কালিয়া দমন খণ্ড। এরপর আমরা 94 নম্বর প্রশ্নটিতে যাব। সনাতন গোস্বামীর বৈষ্ণব তোষণী চণ্ডীদাসের কোন খণ্ডের পদ উদ্ধৃত করা হয়েছে? মানে সনাতন গোস্বামীর বৈষ্ণব তোষণী গ্রন্থে চণ্ডীদাসের কোন খণ্ডের পদকে উল্লেখ করা হয়েছে? জন্মখণ্ড দানখণ্ড, না জন্মখণ্ড বৃন্দাবন খণ্ড, না দানখণ্ড নৌকা খণ্ড, না কালিয়া দমন খণ্ড, না বৃন্দাবন খণ্ড? অ্যান্সার হবে দানখণ্ড এবং নৌকা খণ্ড। 95 নম্বর প্রশ্নটি দেখুন। শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডের কাহিনী অসম্পূর্ণ? ভারখণ্ড। ডি অ্যান্সার হবে। এরপর আমরা 96 নম্বর প্রশ্নটিতে যাব। শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডে শ্রীকৃষ্ণ রাধা রূপ বৈচিত্র্যের বর্ণনা পাওয়া যায়? ডি অ্যান্সার হবে তাম্বুল খণ্ড। কৃষ্ণ কীর্তনের লিপিকাল কি? এটা হচ্ছে কৃষ্ণ কীর্তনের লিপিকাল হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপির সময়কাল সংক্রান্ত একটি প্রবন্ধ। মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপির সময়কাল সংক্রান্ত একটি প্রবন্ধ, এটাকেই লিপিকাল বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা 18 নম্বর প্রশ্নটিতে যাব। শ্রীকৃষ্ণের কার মুখে রাধার পরিচয় শুনে লক্ষ্মীর স্বরূপ চিনতে পেরেছিলেন? বড়াই। এরপর আমরা 99 নম্বর প্রশ্নটিতে যাব। শ্রীকৃষ্ণ কীর্তনের গীত সংখ্যা কত? উত্তর হবে ডি 9। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অসম্পূর্ণ গীতের সংখ্যা কটি? 1। অ্যান্সার হবে 1টি। 1 নাম্বার। 101 নাম্বার প্রশ্নটিতে যাই। কবি কত নম্বর গীতে সভাসদের কাছে কাব্য রচনা করার জন্য অনুমতি চেয়েছেন? অ্যান্সার হবে 1 এ। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, অনেক সময় আসে এগুলো। এরপর 102 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। অসম্পূর্ণ পদের সূচনাক্ষর কি? অর্থাৎ অসম্পূর্ণ পদটির প্রথম সূচনা হয়েছিল কোন দুটি অক্ষর দিয়ে? বস, শঙ্ক দিয়ে। বস, শঙ্ক দিয়ে। এরপর আমরা 103 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব। শ্রীকৃষ্ণ কীর্তনের সূচনাক্ষর কোন পৃষ্ঠায় পাওয়া যায়? 3য় নাম্বার পাতা প্রথম পৃষ্ঠাতে এটি দেখতে পাওয়া যায়। অ্যান্সার এখানে সি হবে। এরপর আমরা দেখুন 104 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব। কংসবিলাস ও কৃষ্ণ বলরামের আবির্ভাবের প্রসঙ্গ কোন পদে পাওয়া যায়? প্রথম পদে, দ্বিতীয় পদে, তৃতীয় পদে এবং চতুর্থ পদে? অ্যান্সার হবে বি, দ্বিতীয় পদে। নারদের বিচিত্র রূপ ও ভূষণ বর্ণনা শ্রীকৃষ্ণ কীর্তনের কোন পদে পাওয়া গেছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 3য় নম্বর পদটিতে নারদের বিচিত্র ভূষণ এবং রূপের বর্ণনা আছে। এরপর 106 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। পাহাড় দাড়ি মাথার কেশ, বামন শরীর মাকড় বেশ, কার সম্পর্কে কথা বলা হয়েছে? নারদ সম্পর্কে কথা বলা হয়েছে। এটি 3য় নম্বরে একটি পদ। এরপর দেখুন 107 নম্বর প্রশ্নটি। নাচতে নারদ ড্যাশ গতি শূন্যস্থানে কোন শব্দ বসবে? ভেকের গতি। নাচয়ে নারদ ভেকের গতি, অর্থাৎ ব্যাঙের মতো। এটি 3 নম্বর পদে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মের সময় কংস কার কাছ থেকে জানতে পেরেছিল? নারদের কাছেই জেনেছিল কংস যে কৃষ্ণের জন্ম হবে। এবং এরপর কংসের হত্যাকারী শ্রীকৃষ্ণের জন্ম দৈবকীর কততম গর্ভে হয়েছিল? কৃষ্ণ ছিলেন দৈবকীর 8ম গর্ভের সন্তান। দৈবকীর 7ম গর্ভে জন্মেছিলেন কে? বলরাম বা বলভদ্র। এরপর 111 নম্বর প্রশ্নটি দেখুন। দেবতারা নারায়ণের কাছ থেকে কি পেয়েছিল? কেশ, ভৃগু, ধবল ও কৃষ্ণকেশ, সুদর্শন। অ্যান্সার হবে সি, ধবল ও কৃষ্ণ কেশ। 112 নম্বর প্রশ্ন লক্ষ্য করব। বলরামের জন্মগ্রহণের সময় দেবকীর ভ্রূণ স্থানান্তরিত হয়েছিল কোথায়? রোহিণীর গর্ভে। এর ঘটনাটা আমি বলে দিই। দৈবকী ও বসুদেবের 7ম গর্ভে বলরামের জন্ম হয়েছিল। কংসের হাত থেকে বলরামকে বাঁচানোর জন্য শ্রী হরির আদেশে দেবী যোগমায়া দেবকীর 7ম গর্ভে ভ্রূণটি গোকুলে নন্দগৃহে রোহিণীর গর্ভে স্থাপন করেন। সেই কারণে বলরাম দেবকীর সন্তান হলেও রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এই গোটা ঘটনাটা বর্ণনা আছে শ্রীকৃষ্ণ কীর্তনের 5 নাম্বার পদটিতে।
এরপর 113 নম্বর প্রশ্নটিতে যাব আমরা, শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত কোন পদে আছে? একবারই সোজা প্রশ্ন, এর অ্যান্সার হবে 6 নাম্বার বা ষষ্ঠ পদ। নন্দ কন্যাকে কংস কিভাবে হত্যা করতে চেয়েছিল? তিল পাঠে আছড়ে নন্দকন্যাকে কংস হত্যা করতে চেয়েছিল। এর উল্লেখ কত নাম্বার পদে আছে? এই ঘটনার উল্লেখ 6 নাম্বার পদে পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তনের। এরপর 115 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, নন্দকন্যা আকাশ থেকে কংসকে কি জানিয়েছিল? কি বলেছিল? বলেছিল যে নন্দ ঘরে পালা পাড়ে তোমা বোধি পারে। নন্দ ঘরে বালা বাড়ে তোমা বোধি বাড়ে, অর্থাৎ নন্দের ঘরে বাড়ছে বালক তোমাকে বধ করবার জন্য। এটি 6 নম্বর পদে উল্লেখ আছে। এরপর 116 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, শ্রীকৃষ্ণের জন্ম কখন হয়েছিল বলে কাব্যে উল্লেখ আছে? কৃষ্ণপক্ষ সপ্তমীতে, ভাদ্র মাস রোহিণী নক্ষত্র অষ্টমীতে, চৈত্র মাস পূর্ণিমাতে, আষাঢ় মাস নবমীতে। ভাদ্র মাস রোহিণী নক্ষত্র অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এরপর 117 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য কংস কাদের পাঠিয়েছিল? আমরা সবাই জানি পুতুনা রাক্ষসীকে তো পাঠিয়েছিল। এছাড়াও যমলার্জুন কেসি এদের শিশু কৃষ্ণকে হত্যা করতে পাঠিয়েছিল। কাব্যে কৃষ্ণের রূপের বর্ণনা প্রথম কোন পদে বর্ণিত আছে? ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। সপ্তম পদে কৃষ্ণের প্রথম রূপের বর্ণনা পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তনে। এরপর 119 নম্বর প্রশ্নটিতে আমরা যাব, বৃন্দাবনে কৃষ্ণের গো রক্ষা করার বিষয়টি কোন পদে উল্লেখ আছে? ষষ্ঠ নম্বর পদে, সপ্তম পদে, অষ্টম পদে এবং নবম পদে। কি অ্যান্সার হবে? সপ্তম পদে। কৃষ্ণের মধ্যে কতগুলি গুণ উল্লেখ আছে? তিনি 32 রজলক্ষণ গুণান্বিত ছিলেন। 32 রজলক্ষণ গুণান্বিত ছিলেন, এটি 7 নাম্বার পদে উল্লেখ করা আছে। এই বৃন্দাবনের যে গোরক্ষার বিষয়টিও 7 নাম্বার পদে দেখতে পাওয়া যাবে। এরপর 121 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, রাধার জন্ম কোন পদে বর্ণিত আছে? ষষ্ঠ, সপ্তম, অষ্টম বা নবম পদে? কোন পদে রাধার বর্ণনা পাওয়া যায়? অষ্টম পদে। এই পদগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। রাধার আবির্ভাবের কারণ কি বলা হয়েছে? কেন রাধার আবির্ভাব হয়েছে? কানহাঞ্চির সম্ভব কারণে লক্ষ্মীকে বুলিল দেব গণে। 8 নাম্বার পদে এই বিষয়টার উল্লেখ করা হয়েছে। কি? কানহাঞ্চির সম্ভব কারণে লক্ষ্মীকে বলিল দেব গণে। বোঝা গেল রাধার আবির্ভাব কারণ কি ছিল? 123 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, বড়াই চরিত্রের উল্লেখ কোন পদে আছে? সপ্তম, অষ্টম, নবম এবং দশম। এর অ্যান্সার হবে অষ্টম। কাব্যে বড়াই এসেছে কেন? হাতে পাটে রাধা রাখিবারে। হাতে রাধাকে রাখার জন্য বড়াইয়ের আবির্ভাব। কত নম্বর পদে এই বিষয়টি উল্লেখ আছে? 9 নাম্বার পদে এই বিষয়টি উল্লেখ আছে। বড়াইয়ের প্রয়োজন কে অনুভব করেন বেশি? সব থেকে কাব্যের মধ্যে আইহন। রাধার রূপকে কোন কোন উপমায় বর্ণনা করা হয়েছে? কি কি জানো? ত্রিভুবন জনমোহিনী। ত্রিভুবন জনমোহিনী, বটে তো? একটা গেল। দ্বিতীয়টা হচ্ছে রতি
রস সরি রতিরস কামোদিনী। ৩ নাম্বারটা হচ্ছে শিরীষ কুসুম কোমলী। আর ৪ হচ্ছে কনক পুতুলী। তাহলে মোট ৪টা উপমার সাথে রাধার রূপকে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। কি সেই ৪টি উপমা? না, ত্রিভুবন, জনমোহিনী, দ্বিতীয়টা হচ্ছে রতিরস কামোদিনী, আর তৃতীয়টা হচ্ছে শিরীষ কুসুম কোমলী, আর চতুর্থটা হচ্ছে কনক পুতুলী। এইগুলো পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ৮ নাম্বার পদে। এরপর ১২৭ নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। বড়াই চরিত্রের রূপগুণ বর্ণনা কোন পদে পাওয়া গেছে? খুব ইম্পর্টেন্ট, বড়াইয়ের গুণেই পাওয়া যায় না সাধারণত, আমরা জানি। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন জায়গায় অ্যাকচুয়াল বড়াই চরিত্রের রূপগুণ বর্ণনা করা হয়েছে? নবম, ৯, সি অ্যান্সার হবে। বড়াইয়ের মতে রাধা কার মা? অভিমন্যের। এটা দ্বিতীয় সংস্কৃত শ্লোকে পাবেন এই বিষয়টা, অভিমন্যের মায়া। এরপর আমরা ১২৯ নম্বর প্রশ্নটিতে যাব। শেষ শ্লোকে কোথায় যাবার কথা বলা হয়েছে? অর্থাৎ কাব্যের যে শেষ শ্লোক আছে সেখানে কোন জায়গার কথা বলা হয়েছে? মথুরাতে। যেহেতু কাব্যের শেষ অংশটা কি? রাধা বিরহ, রাধা কৃষ্ণের কাছে যেতে চেয়েছে শেষ শ্লোকটাতে। কৃষ্ণ সেখানে কোথায় তখন ছিল? রাধাকে ছেড়ে মথুরাতে। তাই শ্রী রাধা কৃষ্ণের কাছে যেতে চেয়েছেন। এরপর সব শেষের প্রশ্নটি লক্ষ্য করুন। কবির ভণিতা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতবার পাওয়া যায়? কতবার পাওয়া যায়? মোট ৯ বার পাওয়া যায়। কিরকম? যেমন বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, এই যে এটা, এই ভণিতাটা হচ্ছে প্রথম আমরা পাবো ১ নাম্বার পদে, তারপর ২ নাম্বার পদে পাবো, তারপর ৪ নাম্বার পদে পাবো, ৬ নাম্বার পদে পাবো, ৭ নাম্বার পদে, ৮ নাম্বার পদে, ৯ নাম্বার পদে। মোট দেখো ৭ বার পাচ্ছি। আর চণ্ডীদাস কথাটা পাচ্ছি আমরা মোট ৩ আর ৫ সমান ২ বার। তাহলে ৭ যুক্ত ২ সমান ৯, তাহলে ৯ বার হচ্ছে। তাহলে কবির ভণিতায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট ৯ বার পাওয়া যায়। তাহলে আজকের আলোচনা আমরা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে নির্বাচিত ১৩০টি সম্ভাব্যের প্রশ্নের মানকে পুরোপুরি জানলাম। পরবর্তী পর্বে আমরা আরও বাংলা সাহিত্যের অন্য আলোচনা করব এবং সেই অংশের আবার আমরা এরকম প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে লাগবে। আর যদি উপকারে লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, আর ভীষণভাবে ভালো থাকবেন।